20। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম তাহলে হচ্ছে অনাদায়ী দেনার মধ্যে ছিলাম। তাহলে কি আমরা অনাদায়ী দেনা তো আগে ব্যাখ্যা করছি যে অনাদায়ী জিনিসটা কি, আমরা যে জিনিসটা হচ্ছে কি দিতে হবে না বা পাইতে হবে না, এটা মূলত হচ্ছে অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা, এই শব্দগুলো মূলত একই ট্রাম। তো তাহলে এই জিনিসটার জন্য কি হবে, আমাদের খরচ আমরা পাবো না। তাহলে টোটাল কত, 700 টাকা আমরা পাবো না। তাহলে এতটুকু হচ্ছে আমরা আবার শুরু করছি। হ্যাঁ দেখো, তোমরা শুরু করো। তাহলে অনাদায়ী দেনা আমরা একবার ইউজ করে ফেললাম, এখানে অনাদায়ী দেনাটা ক্লোজ করলাম। তারপর নগদ তহবিল আমাদের হচ্ছে পরের এন্ট্রিতে যাবে, উদ্বৃত্ত পত্রে যাবে। তারপর কি আছে আমাদের মূলধন, মূলধনে যাবে পাওনাদার, এগুলা সবগুলা জমাতিরিক্ত সবগুলো চলে যাবে কোথায়, আমাদের সম্পত্তির ঘরে। এই দেখো সুদ প্রাপ্তি, একটা জিনিস তোমরা বলছিলে না বিমা সালামি, এই যে এই জিনিসটা হচ্ছে আমরা সুদ প্রাপ্তি, ডিরেক্ট দেখো সুদ প্রাপ্তি লেখা আছে বা প্রাপ্তি কথাটা লেখা থাকবে। প্রাপ্তি কথাটা লেখা থাকলে বুঝবো এটা হচ্ছে আমি পাবো, আমার কাছে টাকা আসবে, এটা আমার আয় হবে। এটা আমরা প্লাস দিব, সুদ প্রাপ্তি কত, 1000 টাকা। আমার এন্ট্রিও শেষ। এগুলা আমরা তো চিহ্নিত করছি কোনটা কোন ঘরে যাবে। দেখো এখানে শুধু অবশ্যয়টা, আচ্ছা অবশ্যয়টা আমার খরচ, এটা হচ্ছে বললাম দুইবার এন্ট্রি হবে। তার মানে আমাদের যেহেতু রেওয়া মিলে কি বলে উদ্বৃত্ত পত্রে একবার ইউজ হবে, তার মানে এর আগে সবগুলো একবার ইউজ হবে। আসবাবপত্রের অবশ্যয়টা আমরা যেহেতু ইউজ করি নাই, এটা কোথায় যাবে, আমাদের ডেবিট দিকে লাভ লোকসানে যাবে। অবশ্যই মানে হচ্ছে খরচ, আমরা কারণ অবশ্যয়ের সমপরিমাণ টাকা আমরা হচ্ছে খরচ খাতে এটা দেখাই করতে হচ্ছে। তাইলে অবশ্যয়টা আমরা লিখে ফেলি, আমি অবশ্যটা লিখলাম, তোমরা পুরোটাই লিখবা আসবাবপত্রের অবশ্যই, যেহেতু আগে আমরা ক্যালকুলেশন করে ফেলছি, এখন ডিরেক্ট লিখে দিব 1450 টাকা। সেম ভাবে এখন আবার আমরা হচ্ছে ক্লোজিং টানবো, ক্লোজিং টানে যোগ করব, যোগ করে জেড টানবো, তারপর হচ্ছে নেট লাভ বা নেট ক্ষতি নির্ণয় করব। আচ্ছা এটা এক্ষেত্রে আমি দেখে বুঝতে পারতেছি যে আমার হচ্ছে কি ওইখানে হচ্ছে 8000 টাকা আছে, যেহেতু আমার লাভ হয়েছে আমি বুঝতে পারবো এটাতে আমার নেট লাভ হবেই। ঠিক আছে, তারপর হচ্ছে কি নেট লাভটা আমরা বাইর করব, যেহেতু টোটাল এখানে 8000, এখানেও 8000 টাকা আমরা লিখবো, লিখার পরে যোগ করব, যোগ করার পরে কত টাকা বাকি থাকতেছে ক্যালকুলেশন করো কেউ একজন। 3000, 4000, বাদ থাকতেছে কত, 750 না, একটু দেখি 750, হ্যাঁ 750 টাকা। তাহলে এটা কোথায় যাবে, আমরা জানি হচ্ছে ক্রয় বিক্রয়ের আমাদের যেটা মোট লাভ হয়েছে সেটা আমাদের আসছে হচ্ছে কোথায়, লাভ লোকসানে, আর নেট লাভটাও যাবে পরবর্তী হিসাবে। কোথায় যাবে, পরবর্তী হিসাবে। এই টার্মগুলো ইম্পর্টেন্ট, তোমরা উত্তর লেখার সময় লিখবা নেট লাভ 750, মোট লাভ 7000, এভাবে লিখবা। তাহলে আমাদের এই হিসাবটা ক্লোজ করা আছে, উঠানো না হইলে উঠাই নাও, অথবা বই যেহেতু আছে তোমরা এই জিনিসটা ইয়ে করো। তাহলে দেখো আমাদের সমন্বয়গুলো অলরেডি একবার ইউজ হয়ে গেছে, যেহেতু একটা দাগ দেওয়া আছে, আর একবার ইউজ হবে, আর এখানে যেগুলো বাকি আছে সেগুলা উদ্বৃত্ত পত্রে যাবে। এভাবে যদি তোমরা করো, খাতার মধ্যে জাস্ট ছোট করে পেন্সিল দিয়ে নোট করে রাখো, তাহলে তোমরা হিসাবটা মিলাতে সহজ হয়ে যাবে। আর আরেকটা জিনিস, এরপরে তো উদ্বৃত্ত পত্র করে শেষ হয়ে যাবে, একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যতটুক পারো লিখে আসবে। এন্ট্রি ভুল হলেও তোমাদের ভুলটা বাদ দিয়ে বাকিটার জন্য তোমাদের মার্কিং করা হবে, মানে ফাইনালে যেটা করা হয় আর কি, সাথে সাথে কথা বলে আমরা যতটুকু জানছি আর কি। ঠিক আছে, তাহলে অতটুকু আমরা করলাম, আর এটা মুছে দিলাম, সেটা পুরোটাই মুছলাম। আচ্ছা এখন আসবে কি, এখন আসবে আমাদের উদ্বৃত্ত পত্র। কি আসবে, উদ্বৃত্ত পত্র 31 ডিসেম্বর, এটা তোমরা লিখবা। আর একটা জিনিস আসবে এখানে, আচ্ছা এটা এখানে কি কি লেখা হয়, এখানে কিন্তু বিবরণ লেখা হয় না, কারণ আমরা জানি উদ্বৃত্ত পত্র কোনো হিসাব না। এটাতে কি হয়, মূলধন আসবে, টাকা আসবে, ডেবিট ক্রেডিটও আসবে না। এটা কি আসবে, মূলধন ও দায়সমূহ, দায়সমূহ, আর হচ্ছে টাকা, এখানে আসবে সম্পত্তি সমূহ, টাকা। ওকে, এখন দেখো আমাদের যেগুলো শুধু বাকি আছে ওইগুলাই আমরা কি করব, হিসাব করব। সেম ভাবে সম্পত্তির ঘরে সম্পত্তির গুলা যাবে, দায়ের ঘরে দায়ের গুলা যাবে। দায় মানে হচ্ছে কি আমাদের এটা পরিশোধ করতে হবে, দেনাদার, তারপর হচ্ছে পাওনাদার, এগুলো হচ্ছে আমরা বুঝতে হবে কোনটা আমাদের দিতে হবে, কোনটা আমার কাছে আসবে। পাওনাদার থেকে সাধারণত কি হয়, আমরা টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, আর ফাইলে সেটা আমার কি বেড়ে যাবে, সম্পত্তি বেড়ে যাবে। সম্পত্তি বেড়ে গেলে আমাদের পাওনাদারের পাশে যাবে দেনাদার, দায়, কারণ আমি শোধ করতে হবে আজকেও কালো, এটা কি হয়ে যাবে, আমাদের মালিকানা সত্ত্ব থেকে কমে যাবে। অনেক জায়গায় এখানে মালিকানা সত্ত্বও লেখা থাকে,
ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের দেখো কি কি বাকি আছে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে কি আমার আগের যেটা করলাম লাভ লোকসান হিসাব থেকে একটা এন্ট্রি আসছে, সেটা কি নিট লাভ বা নিট ক্ষতি। তাহলে নিট লাভ বা নিট ক্ষতি কোথায় আসবে? নিট লাভ বা নিট ক্ষতি আমার কি হয়ে যাবে? আমার কি ওটা মূলধন না, আমার যে টাকাটা, আমার মূলধনে টাকা আনি না, আমার সম্পত্তি, সম্পত্তি তো সম্পত্তি, এগুলো বুঝতে পারতেছি, ঠিক আছে, সম্পত্তি এগুলো কিন্তু বুঝতে পারতেছি। তাহলে নিট লাভটা আমাদের মূলত এই পাশে চলে আসবে, এটা মূলধনের সাথে যোগ হয় সাধারণত। মূলধন ৬৫,০০০, মূলধনের সাথে কি যোগ হয়? নিট লাভ যোগ হবে। নিট লাভ কত আনছিলাম ওই পাশ থেকে, ওই পাশ বলতে আগেরটা থেকে ৭৫০। আর উত্তোলন, যত প্রকারের আমাদের কোশ্চেনে উত্তোলন থাকবে, সেটা হচ্ছে ব্যক্তিগত খাতে উত্তোলন হোক, ব্যবসায়িক খাতে উত্তোলন হোক, পণ্য উত্তোলন হোক, সবগুলো কোথায় আসবে? এগুলো থেকে মাইনাস হবে। আমরা জানি উত্তোলন করলে কিন্তু আমার মালিকানা সত্ত্ব থেকে কমে গেছে, কমে গেলে আমরা সাধারণত কি করব? এটা মাইনাস করব। তাইলে এখানে কত আসতেছে? ডিরেক্ট করে দিই আমি, একটা যোগ বিয়োগ করে এখানে দেখা দিচ্ছি। উত্তোলন করব কত? ১০,০০০ টাকা। চিহ্নগুলো খেয়াল রাখবা, একসাথে যেহেতু লিখতেছি প্লাস মাইনাস গুলো খেয়াল রাখবা। তাহলে দেখো ৬৫ থেকে ১০ চলে গেলে কত? ৫৫, ৫৫,৭০০ কত? ৫০ টাকা। ৫৫,৭০০ এতটুকু বুঝছো? শেষ পর্যায়ে চলে আসছি আমরা, ৫৫,৭০০। তাহলে আমরা কি করব? মূলধনের সাথে আমার যে লাভটা হবে হবে প্লাস যদি ক্ষতি হয় তাও কিন্তু এগোরেই হবে, মূলধন থেকে মাইনাস হয়ে যাবে তখন চিহ্নটা, ঠিক আছে। আর উত্তোলনটা সবসময় মাইনাস হবে, এতটুকু লিখলাম। তাহলে দেখো মূলধন গেল, আর আসবাবপত্র আমাদের কোথায় যাবে? আসবাবপত্র ওই পাশে যাবে। আসবাবপত্র আমি এই দিক থেকে লিখতেছি, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আমরা ইউজ করছি? না, এগুলো একটাও ইউজ করিনি, ঠিক আছে। এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো কিনা একটু জানো। ৭৫০ কিভাবে আসলো? এই যে অনেকে মিস করতেছো, ৭৫০ আসছে আগের কোশ্চেন থেকে, আগের কোশ্চেন বলতে লাভ লোকসান থেকে নিট লাভটা আসছে। এখানে ব্যাকেট জায়গা কম দেখে আমি লিখতে পারতেছি না যে আগের কোশ্চেন থেকে আনা হলো, কতটুকু লিখলে লিখতে পারো। আচ্ছা, এখন দেখো এদিক থেকে আমরা যদি শুরু করি, আসবাবপত্র কি বলছিলাম আমাদের? আসবাবপত্র আমাদের কি? সম্পদ, স্থায়ী সম্পদ। সম্পদের তো অনেক ক্যাটাগরি আছে, এতটুকু আমাদের এখন না জানলেও হবে। আসবাবপত্র কত আছে? ১৪,৫০০ টাকা। ১৪,৫০০ টাকা। তাহলে এন্ট্রিটা আমরা কি করলাম? কেটে ফেললাম। এখন দেখো আসবাবপত্র যে আমরা বললাম না, আসবাবপত্র কি হয়ে গেছে? আসবাবপত্রের একটা অবচয় ধরছি, যেটা আমরা মাইনাস করতে হবে, কারণ অ্যাকচুয়াল মূল্য আমার আসবাবপত্রের ১৪,৫০০ টাকা ছিল, কিন্তু এটা আমরা ইউজ করার পরে ১৪৫০ টাকা কমে গেছে। এখন অ্যাকচুয়াল মূল্য আছে কত? আমি অবচয়টা লিখলাম ১৪৫০। তাহলে কত হাজার থাকতেছে? ১৩,০৫০ টাকা। তাহলে আমার এটা গেল। এখানে দেখো আসবাবপত্রটা আমার ইউজ করা শেষ, আমি এটা ক্লোজ করে দিলাম। তারপরে কি? দালান কোটা। দালান কোটা কি জানি আমরা? সম্পদ না? দালান কোটা আমাদের কত? ৩,০০০ টাকা, ৩০,০০০, সরি ৩০,০০০ টাকা। তাহলে দালান কোটা শেষ। বিনিয়োগ কি জানি? বিনিয়োগ আমরা ব্যাংকে গচ্ছিত রাখতেছি কি? এটা আমার সম্পদ না? অবশ্যই সম্পদ। তাহলে কি বিনিয়োগ করছি কত? ১৫,০০০ টাকা। বিনিয়োগ ১৫,০০০ টাকা। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা খেয়াল করছো, এটা হচ্ছে কোশ্চেনের বাইরে এরকম দেখবা বিনিয়োগ লেখে বিনিয়োগের এন্ট্রির সাথে পার্সেন্ট দেওয়া থাকে। বিনিয়োগ এরকম ধরো ৮% দেওয়া থাকে। তাইলে তোমাদের এই যে বিনিয়োগের যে সুদটা পাবা না, সেটা তোমার হচ্ছে আয় ব্যয় লাভ লোকসান যেটা আছে, লাভ লোকসানের আমাদের কি করতে হবে? আয়ের মধ্যে দেখাতে হবে বিনিয়োগের সুদ। এটা ৮% সুদ বলে দিবে না, কিন্তু পার্সেন্টেজ যদি দেওয়া থাকে তোমার বুঝে নিতে হবে বিনিয়োগের সুদটা তুমি প্রাপ্য, ওইটা কি করতে হবে? আয়ের ঘরে আমাদের লিখতে হবে। কি করতে হবে? আয়ের ঘরে আমাদের লিখতে হবে। আচ্ছা, এখন আমাদের গেল। তারপর এখন বলো দেনাদার আর পাওনাদার, আমাদের দুইটা এন্ট্রি আছে। দেখো এখানে একটা আছে পাওনাদার, এখানে একটা দেনাদার আছে। তাইলে এই দুইটার কে কোন জায়গায় যাবে
একটু কমেন্ট করো, মনোযোগ আছে কিনা একটু দেখি। এটা শুরুতেই বলছিলাম। মোট লাভের হিসাবটা বোঝা নাই, 750 কিভাবে হলো? মোট লাভ না, এটা নিট লাভ। নিট লাভ হচ্ছে এর আগের হিসাবে আমরা যখন ক্লোজিং করছিলাম, দুই পাশ যখন মিলাইছিলাম, দুই পাশে ধরো কথার কথা আমি এখানে একটু দেখাচ্ছি, ধরো কথার কথা এখানে 8000 হলো, কিন্তু এ পাশের সবগুলো যোগ করার পরে দেখতেছি যে 8000 মিলাইতে, কারণ আমার বিক্রয় বেশি হয়েছে, বিক্রয় যদি বেশি হয় আমার এই সবগুলা কি কয় বা হচ্ছে তোমার, যদি আমি পরেরটা লাভ লোকসান হিসাব করি, আমার হচ্ছে কি লাভের ঘরে আছে 8000 টাকা, কিন্তু আমার এই যে ব্যয় খরচ করছি ধরো হচ্ছে কত 7500 টাকা। তাহলে দেখো এখানে কত টাকা কমতি আছে, 500 টাকা না? আমার যদি 8000 টাকা আয় করি, সেম জিনিস আমাদের ব্যয় করছি হচ্ছে 7500 টাকা। আচ্ছা কথার কথা তোমরা 8000 টাকা নিয়ে তোমার আম্মু বাজার করতে পাঠাইলো, খুব সহজে ভাবে চিন্তাটা করো, 8000 টাকা নিয়ে বাজার করতে পাঠাইলো, 8000 টাকা কি করছো তোমার দিছে, তুমি 7500 টাকার কি করছো খরচ করে ফেলছো, বাজার করছো, বাসার জন্য বাজার করে ফেলছো। 7500 টাকা যদি বাজার করে ফেলো, তাহলে 8000 টাকা মিলাইতে আমাদের কিন্তু দ্বৈত সত্তা, দুই তরফা দাখিলার দ্বৈত সত্তা অনুযায়ী কি করতে হবে, ডেবিট ক্রেডিট মিলাইতে হবে। এখন 500 টাকা কি আমার লাভ হয়েছে না? 500 টাকা কি আমার লাভ হয়েছে না? এটা মূলত উল্টা দিক থেকে মিলানো লাগে, লাভ অথবা ক্ষতি। ঠিক আছে, ক্ষতি মূলত ওই পাশে যায়। কোনো কারণে যদি এখানে ধরো তোমার খরচ হয়ে গেছে 7500 টাকা, তাহলে ওই এখানে 500 টাকা দিয়ে, এখানে 8500 করে এখানে 8500 টাকা হয়ে গেল, 500 টাকা দিয়ে, তো এটা হচ্ছে নেট ক্ষতি উল্লেখ করতে হবে, ক্ষতিটাই পাশে চলে আসে তখন। আগের কোশ্চেনটা তুমি খাতা যদি লেখা থাকে বা বইয়ে দেখো এতটুকু। এখন এই লাভটা কখন নেট লাভ কখন মোট লাভ? যদি ক্রয় বিক্রয় হিসাবে হয়, ক্রয় বিক্রয় হিসাবে সেটা হবে মোট লাভ, আর লাভ লোকসান হিসাবে সেটা হবে নেট লাভ। আশা করি অতটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের বিনিয়োগ গেল। আচ্ছা, একটা কোশ্চেন রাখছিলাম, দেনাদার আর পাওনাদার সম্পদ লিখছ, পাওনাদার মূলধনে যাবে ও দায়ের ঘর, মূলধন ও দায়ের ঘরে যাবে। আর মূলধন ও পাওনাদার একটা বুঝে নেন না কি লিখছে, পাওনাদার হিসাব ডেবিট, হিসাব ক্রেডিট। আমি জাবেদা করতে বলি না, জাস্ট এটা কোন ঘরে যাইতে পারে, সম্পদ নাকি হচ্ছে তোমার এর ঘরে যাবে। উত্তোলনটা পাওনাদারের, উত্তোলন কি পাওনাদারের হিসাবটা? উত্তোলন হচ্ছে আমরা ব্যবসা থেকে উত্তোলন করছিলাম, ব্যাংক থেকে বা যে কোনো থেকে ব্যবসা থেকে উত্তোলন করে ওটা খরচ করে ফেলছি। আচ্ছা, শেষ করে দিচ্ছি আর একটু। জাবেদা কি শিওর পাবো না? জাবেদা যেভাবে করাইছি ওগুলা দেখলে কমন পাবা, সব এন্ট্রি আমি আলোচনা করে ফেলছি, ওটা কমন পাবা। জাস্ট টাকা আসতেছে না যাচ্ছে, আমি যে টিপসগুলো বলছি ওগুলো অ্যাপ্লাই করলে হবে। আচ্ছা, কি লিখছো মনসুর? পাওনাদার মূলধন আর দেনাদার দায়। আচ্ছা, মূলধন আর দায় কিন্তু একই ঘরে, তুমি খেয়াল করছো? মূলধন আর দেনাদার কিন্তু একই ঘরে, তাহলে দুইটা একসাথে হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু তোমার হিসাবে পাওনাদার মূলধন এটা সত্য, কারণ হচ্ছে টাকাটা আমরা পাবো, সরি পাওনাদার হচ্ছে কি হ্যাঁ পাবো, আর দেনাদার সরি পাওনাদার হচ্ছে আমার পাওনাদার, এখানে বলতে পাওনাদার হচ্ছে আমি পাবো না, আমার পাওনাদার আমরা হচ্ছে তাদের সাপেক্ষে হিসাব করছে, প্রাপ্য আর পদে হিসাবটা বুঝাইছিলাম। তাহলে হচ্ছে পাওনাদার আমার থেকে যেহেতু পাবে সেটা আমার দায়, ঠিক আছে, আর দেনাদার থেকে আজ হোক কাল হোক টাকাটা আমি পাবো সেটা আমার যোগ হবে। ক্লিয়ার? তাহলে এখানে যাবে কোথায়? দেনাদার, এখানে যাবে পাওনাদার। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো দেনাদার যেহেতু আমার সম্পত্তি, বিবিধ দেনাদার লেখা আছে এখানে 10,000 টাকা, যেহেতু আমার সম্পদ, এখন এই দেনাদারের একটু আগে তো আমরা সমন্বয়ে বললাম যে এইখান থেকে নতুন করে আরো 500 টাকা আমরা পাবো না। কি করছি? 500 টাকা নতুন করে পাওয়ার সম্ভাবনা আমার নাই। তাহলে কি করব? আমি পাইতাম 10,000 টাকা, তার থেকে 500 টাকা পাবো না, তাহলে আমার সম্পদ কমে গেল না?
নতুন সঞ্চিতিতে আমি পুরো লাইন লিখলাম না, তোমরা একটু বুঝে নিও। 500 টাকা, 9500 টাকা। ক্লিয়ার? বুঝছো? বুঝছো? আচ্ছা, এখন দেখো বছর শেষে আমার যে সমাপনী টাকাটা রয়ে গেছে সেটা আমার কি সম্পত্তি না? ওটা তো আমার কাছে থেকে যাবে, ওটা তো মূলধন বা দায়ে যাবে না, কারণ ওটা আমার বিক্রি করে ওই টাকাটা আনতে হবে। তাহলে আমার সমাপনীটা চলে আসবে। সমাপনী মজুদ পণ্য কত? সমাপনী মজুদ 15,000 টাকা। সমাপনী মজুদটা দুইবার ইউজ হয়ে গেল। এখন একটা জিনিস বললাম, অগ্রিম যেটা দিয়ে দিছি ওই টাকাটা ধরো হচ্ছে অগ্রিম যেটা আমরা দিয়ে দিছি ওই অগ্রিম টাকাটা তো আমার আর পে করা লাগতেছে না, ওই সমপরিমাণ টাকা আমার থেকে যাচ্ছে না। অগ্রিমগুলো কোথায় আসবে? সবসময় সম্পত্তির ঘরে আসবে। অগ্রিম ভাড়া, তাহলে দেখো এই যে ভাড়া অগ্রিম এটা 200 টাকা এই ঘরে আসবে। এখন তাহলে কোশ্চেন করতে পারো, অগ্রিমগুলো যদি সম্পত্তি হয় তাহলে বকেয়াগুলো কি আমার দায় না? বকেয়াগুলো তো আমার পরিশোধ করতে হবে, আজ কাল কিছুক্ষণ পর হোক। বকেয়া দায়গুলা যদি পরিশোধ করতে হয়, এটা কয় মূলধন এবং দায়ের ঘরে যাবে না? অবশ্যই যাবে। পাওনাদারের এন্ট্রিটা লিখি নেই, পাওনাদারের এন্ট্রিটা লিখে ফেলি। পাওনাদার 10,000 টাকা, তাইলে আমার এটাও গেল। আচ্ছা, আমি অগ্রিমগুলা পরে লিখতেছি, এগুলো আগে শেষ করি। এখন দেখো তাহলে ঋণ কি আমার দায় না? আমি লোন নিছি, লোন তো আমার শোধ করতে হবে। ঋণ কত? 20,000 টাকা। 20,000 টাকা। তারপরে ব্যাংক জমাতিরিক্ত কি বলছিলাম? ব্যাংক জমাতিরিক্ত লোনের অতিরিক্ত যে টাকাটা নিয়েছি সেটা আমার দায়, এটা আমার পরে পরিশোধ করতেই হবে। ওই যেটা এক্সাম্পল দিলাম, 500 টাকার মধ্যে আমি 600 টাকা উত্তোলন করে ফেলছি, 100 টাকা আমার কি করতে হবে? জমা দিতে হবে। তাহলে এটা কি? ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত কত? 5,000 টাকা। তাহলে এটাও গেল, এটাও গেল। এখন দেখো বাকি কি আছে? বাকি আছে এটা দুইবার ইউজ হয়েছে, এটা একবার ইউজ হয়েছে, এটা আর এটা, ঠিক আছে না? তাহলে দেখো মজুরি বকেয়া বলছি, ভাড়া অগ্রিমগুলোই পাশে যাবে, বকেয়াগুলোই পাশে আসবে। মজুরি বকেয়া আমাদের রেওয়া মিলের সব এন্ট্রি কিন্তু শেষ। এখন আমরা এই সমন্বয়গুলো শেষ করব। বকেয়া তোমরা আগে পরে লিখতে পারো, কোনো সমস্যা নেই। বেতন, বকেয়া, এগুলো বকেয়া জিনিস আমার দায়, এর জন্য কি করতে হবে? আমার পরিশোধ করতে হবে 500 টাকা। এখন অনাদায়ী দেনা তো সম্ভবত আমি ইউজ করছি এখানে কোথায়? হ্যাঁ, ওই অনাদায়ী দেনা ইউজ করে ফেলছি, খেয়াল করছো কিনা কে জানে? অনাদায়ী দেনা এই যে এখানে ইউজ করছি, নতুন লিখছি এই জন্য এটা ইউজ করছি। তাহলে দেখো আমার এই জিনিস সবগুলো কি দুইবার করে ইউজ হয়েছে না? দুইবার করে ইউজ যখন হয়ে গেছে তার মানে আমার হিসাব ক্লোজ। এখানে সব এন্ট্রি আমার চলে আসছে, তার মানে আমার হিসাব ক্লোজ। এখন আমরা দেখবো যে আমার হিসাব ঠিক আছে কিনা। যদি হিসাবে গরমিল থাকে তাহলে বুঝবা ক্যালকুলেশনে গরমিল হয়েছে, আর যদি বুঝো যে ঠিক হয়েছে তাহলে হচ্ছে আমরা বুঝবো যে হিসাব ক্লোজ হয়েছে। আমরা যদি ক্যালকুলেশন নাই, ক্যালকুলেটর আমি ইউজ করে দেখি, 55 10 65। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন করে আমরা একটু জানাও তো। তোমরা আশা করি ক্যালকুলেটর নিয়ে বসছো, এটা একটু ক্যালকুলেশন করো। 97,750 আসে কিনা দেখো। সরি, 91,750 আসে কিনা একটু দেখো। এটা হচ্ছে জেড টানবা, এ 91,750 আসছে কিনা একটু জানো। হইছে হইছে হইছে। আচ্ছা, জাহাজ ভাড়া ক্রয় বিক্রয় কেন? ক্রয় বিক্রয় কেন? জাহাজ ভাড়া হচ্ছে পরিবহন, জাহাজ ভাড়া, ডক চার্জ, এগুলো হচ্ছে কি পরিবহন। বললাম না হচ্ছে বাহিরে, আমাদের অফিসের বাইরে যত ধরনের একটা পণ্য আমার অফিস পর্যন্ত বা আমার কি বলে ওয়্যার হাউস পর্যন্ত নিয়ে আসার জন্য যতগুলো খরচ হবে সেগুলো হবে। হ্যাঁ, এখন এই কোশ্চেনের নাই দেখে যে এগুলো আসবে না, আমি তোমারে
এই জন্যই বললাম এখানে আমি যে যেটা আছে এখানে এখন ব্যাখ্যা করে দিই। এই শকটার মধ্যে যে জিনিসটা আছে শকটার মধ্যে শকটা দেখতে বলছি যারা পরে আসছো। দেখো লাভ লোকসানে আসছে ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয় কি কি আসে দেখো। দেখো পরিবহনের কথা বললাম, জাহাজ ভাড়া, রেল ভাড়া, গুদাম ভাড়া, এগুলো কি আমার নিজের কাছে আসা পর্যন্ত যতগুলা জায়গা এটা থেকে আমার পর্যন্ত আসছে পুরাটাই কি পণ্য ক্রয়ের সাথে রিলেটেড। কথার কথা আমি হচ্ছে চায়না থেকে একটা ইলেকট্রনিক গ্যাজেট কিনলাম, একটা না ধরো আমার ব্যবসায়ের জন্য অনেকগুলো গ্যাজেট কিনলাম, সেটা যে বন্দর হয়ে জাহাজ হয়ে বন্দর হয়ে তারপর বন্দরের ডক চার্জ, তারপর হচ্ছে আমাদের ট্যাক্সগুলা দিতে হয়, শুল্ক টুল্ক দিয়ে আমার অফিস পর্যন্ত আসতে যতগুলা কাজ সম্পন্ন হয়েছে সবগুলা কোথায় যাবে? ক্রয় বিক্রয়ে যাবে। তার মানে ক্রয়ের সাথে রিলেটেড যেহেতু ক্রয়ে চলে যাবে। তারপরে এই যে মজুরি বললাম যেটা ডেইলি খরচ হয়, বেতনটা কিন্তু লাভ লোকসানে যায়। তারপর কি হচ্ছে এই যে আমদানি রপ্তানি এটা বললাম, তারপরে এগুলো বললাম। লাভ লোকসানে সেম ভাবে দেখো, হ্যাঁ এখানে লাভ লোকসানে একটা এন্ট্রি আছে গুদাম ভাড়া পরোক্ষ। পরোক্ষ বলতে যেটা বললাম গুদাম ভাড়া হচ্ছে আমার জিনিস কিন্তু আমি আরেক জায়গায় ভাড়া দিয়ে রাখতেছি, এরকম কোল্ড স্টোরেজ, ধরো আমারই জিনিস আমি আরেক জায়গায় রাখতেছি কিন্তু আসার পথে যেটা হয়ে আসতেছে ওইটা আমার পরিবহনে যাবে, ক্রয়ে যাবে, ঠিক আছে। তারপরে যে ভাতা আমার কি শিক্ষানবিশ ভাতা, যদি আমি কাউরে দিই আমার এমপ্লয়ি রাখলে সেটা আরেকটা জিনিস হচ্ছে শিক্ষানবিশ ভাতা, আমরা যদি কোথাও চাকরি করি পাই সেটা হচ্ছে আয়। তারপরে বিনিয়োগের সুদ, উপভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি দুই রকম হইতে পারে। একটা কমিশন হচ্ছে আমরা দিতে পারি আর একটা কমিশন আমরা পাইতে পারি। এখন তুমি দেখবা যে হচ্ছে তুমি তোমার কাজের জন্য কি আসতেছে নাকি তোমার থেকে যাচ্ছে, তোমার রিলেটেড ক্রয়ের সাথে না বিক্রয়ের সাথে, তখন ওটা তুমি এন্ট্রিটা দেখবা আসছে না যাচ্ছে ওই জিনিসটা হইলে হবে। আর উত্তোলনের সুদ আবার কিন্তু ধরো হচ্ছে উত্তোলন করে ফেলছো ব্যক্তিগত প্রয়োজনে, আমি হচ্ছে ব্যবসা থেকে 5,000 টাকা নিয়ে নিয়েছি, পরে জমা দেওয়ার সময় আমি 5,100 টাকা দিলাম, তাহলে ওই যে সুদটা আছে 100 টাকা ওইটা কিন্তু আমার আয়, ব্যয় না, ঠিক আছে। এরকম আরো অনেকগুলো আছে, ঠিক আছে, এগুলা দেখবা। আচ্ছা আশা করি এখানে সব। আচ্ছা আরেকটা জিনিস ইজারা সম্পত্তি, যারা শুরুতে আসছিল ওইটা কিন্তু আমি বলছিলাম ইজারা সম্পত্তি এভাবে লেখা থাকে ব্র্যাকেটে 10 বছর, এই এন্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। ইজারা সম্পত্তি ইজারা সম্পত্তি 10 বছর খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এখন ইজারা সম্পত্তি জিনিসটা কি এটা বললাম আমরা যে হচ্ছে লিজ নিই অথবা কারো জিনিস বর্গা নেওয়া বলে বা এরকম অনেক আঞ্চলিক ভাষা থাকতে পারে। ইজারা যখন নিব সেটা 10 বছরের জন্য নিলাম কত টাকা দিয়ে, কথার কথা 10 বছরের জন্য নিলাম 1 লাখ টাকা, 1 লাখ টাকা। এখন দেখো তাহলে আমরা যেহেতু লেনদেন করতেছি হিসাব করতেছি 1 বছরের জন্য, তাহলে আমরা কি 1 লাখ টাকার হিসাব করব নাকি 1 বছরের হিসাব করব? অবশ্যই 1 বছরের হিসাব করব। তাহলে 1 বছরের হিসাব করলে 1 লাখ টাকা পড়তেছে, হ্যাঁ 10,000 টাকা পড়তেছে 1 লাখ টাকার, তাহলে আমরা এই 10,000 টাকার হিসাব করব। ক্লিয়ার? আরেকটা এন্ট্রি বলছিলাম বিনিয়োগের সাথে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে বিনিয়োগের সুদটা আয় খাতে লাভ লোকসানে ডান পাশে ক্রেডিট দিকে দেখাতে হবে। ফ্যাকিং খরচ আমার হচ্ছে খরচ, ওইটা হচ্ছে লাভ লোকসানের খরচ, ডেবিট দিকে দেখাতে হবে। ব্যাংক জমার অতিরিক্ত, কুরিন, এই শব্দগুলা একটু দেখবা, এগুলাতে মূলত সমস্যা হয়। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, যতটুকু দরকার ম্যাক্সিমামই সমাধান করে দিয়েছি। আর যে এন্ট্রিগুলা থেকে আমাদেরও ভুল হইতো বা সবসময় সবারই ভুল হয় ওই এন্ট্রিগুলাই আমি বারবার করে দেখায় দেওয়ার চেষ্টা করছি। তো এরপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করতে থাকো, আশা করি রিপ্লাই পাবা। আর যদি অনেকে একটু লেটে আসছো সেই জন্য তাদের কমেন্ট দেখে বোঝা যাচ্ছে, অনেকের এই জন্য আমি কমেন্টে রিপ্লাই দিই আর অনেকগুলো দিছি, সেক্ষেত্রে তোমার শুরু থেকে দেখতে হবে। শুরু থেকে দেখলে আশা করি কোনো সমস্যা হবে না। তারপরেও তোমাদের কি করতে হবে, যে শকটার কথা আমি বললাম চূড়ান্ত হিসাবে যে স্টার দেওয়া যে শকগুলো আছে এই শকগুলো তোমাদের দেখতে হবে, দেখে ব্যাখ্যাগুলো পড়তে হবে যে কোনটা কি কারণে কোন জায়গায় আসতেছে, আর এটা কি আমার অফিসিয়াল না আনঅফিসিয়াল এই জিনিসটা দেখতে হবে। বিমা সালামি, আচ্ছা হ্যাঁ বিমা সালামি আমার হচ্ছে খরচ, বুঝছো, বিমা সালামি বিমার উপরে আমার টাকাটা দিতে হয়। বিমা সালামি মানে হচ্ছে তোমার কি প্রিমিয়াম, আমরা যে ব্যাংকে প্রিমিয়াম দিই না মাসে মাসে কিস্তি দিই ওইটা হচ্ছে বিমা সালামি। আচ্ছা ও সরি নগদ তহবিলটা নিই নাই,
ধন্যবাদ। হাতে নগদ, নগদ তহবিল সম্ভবত লেখা হয়নি। নগদ তহবিল হচ্ছে কি আমার, বলো তো নগদ তহবিল কি? ধন্যবাদ, তোমার নাম আইডি পড়তে পারতেছি না। নগদ তহবিলটা নেওয়া হয় নাই, এটা কথা বলছো, আমি এটা ভুলে গেছিলাম লেখার জন্য। নগদ তহবিল বা হাতে নগদ, এটা কি হিসাবে হবে? নগদ তহবিল শুরুতে আমি বলে ফেলছিলাম, নগদ তহবিল কি আমার সম্পদ। হাতে নগদ বা নগদ তহবিল যেটা থাকবে সেটা আমার সম্পদ হিসাবেই যাবে। নগদ তহবিল বা পণ্য যেটাই থাকুক, সমাপনী মজুদ পণ্য দেখাইছি, ওগুলো কি শেষে আমার কাছে রয়ে গেছে। হাতে নগদ মানে কি সব ক্লোজ করার পর আমার হাতে যে পণ্য বা টাকা রয়ে গেছে ওগুলো সম্পদ। আর দায় আর মূলধন চেনা খুবই সহজ। মূলধন তো ডিরেক্ট মূলধন হিসেবে থেকে যায়, আর দায়টা মূলত যেগুলো আমার দিতে হবে আগে হোক পরে হোক, এটাই। ঠিক আছে, অনেকে রিপ্লাই দিতে পারতেছো। সম্পদ, ধন্যবাদ। হিসাবটা ক্লোজ করছি, ওখানে আমি ক্যালকুলেশন করে নিই। ধন্যবাদ, এই জিনিসটা ইয়ে করছো। আচ্ছা, আমার নাম শিয়াব। ওকে শিয়াব, ধন্যবাদ। তোমরা এখান থেকে যদি বইয়ের এগুলা 3-4টা প্র্যাকটিস করো, আশা করি যে এন্ট্রিগুলা পাবা, সে এন্ট্রিগুলা তোমরা হচ্ছে কি করবা, ওখান থেকে কমন পাবা। কমন পাইলে আশা করি জাবেদা আর ইয়া নিয়ে অনেক মার্কই পাবা। 30 মার্ক শিওর পাবা, এর বাইরে সম্ভাবনা আছে আর অনেক মার্ক আসার। আর কোনো কোশ্চেন আছে থাকলে করো, নাহলে আমি শেষ করতেছি। আচ্ছা, বিনিয়োগের সুদ অনেক মনে হয় করছিলাম। বিনিয়োগের সুদ আয় হবে, বিনিয়োগের সুদ আমাদের আয়, লাভ লোকসানে যাবে। বিনিয়োগের সুদ আয়ের ঘরে যাবে না, খতিয়ান করাবো না। খতিয়ানের কিভাবে করতে হবে ওটা বলে দিছি আমি, একটু করবা। ঠিক আছে, আজকের মতো শেষ করতেছি। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবা। ধন্যবাদ।